এভরিওয়ান, আজকে আমি ময়মনসিংহ গীতিকার মহুয়ার পালাটি পড়ে শোনাবো। এই পালার প্রথমেই আছে গারো পাহাড়ে বসবাসকারী বেদের দলের পরিচয়। বেদের দলের মধ্যে প্রধান হলো হুমরা বেদে, তার ভাই হলো মাইনকা। তারা বিভিন্ন জায়গায় ডাকাতি করে তাদের জীবন চালায়। বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সময় ডাকাত করতে চলে যায়। তারা ছিলেন নামকরা ডাকাত দল। বেদের দলের হুমরা বেদে একবার তার দলবল নিয়ে ডাকাতি করতে চলে যায় ধনু নদীর তীরে কাঞ্চনপুর গ্রামে। সেই গ্রামে এক ব্রাহ্মণ বাড়িতে তারা ডাকাত করতে চলে যায়, কিন্তু সেখানে তারা 6 মাসের একটা বাচ্চা শিশুকে দেখতে পায়, কন্যা শিশু। বেদের দলের প্রধান হুমরা বেদে ছিল। সেই হুমরা বেদে কী করে, ওই বাচ্চা শিশুটাকে ওখান থেকে চুরি করে নিয়ে চলে যায়, আর কোনো কিছু না নিয়ে বাচ্চা শিশুটাকে চুরি করে নিয়ে চলে যায়। তারপরে বাচ্চা শিশুকে ওরা অনেক যত্নে লালন পালন করতে থাকে। যেহেতু তার কোনো সন্তান ছিল না, তো সেই বাচ্চাটাকে সে নিজের সন্তানের মতন করে লালন পালন করে বড় করে, আর তার নাম দেয় মহুয়া। মহুয়া আস্তে আস্তে বড় হতে থাকে। যখন তার 16 বছর বয়স হয়, তখন সে এতটাই দেখতে সুন্দরী হয়ে ওঠে যে তার সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়ে ওঠে। এতটাই সুন্দর তার রূপ, যেন অন্ধকার ঘরে রাখলেও তার মুখটা জ্বলজ্বল করে, এতটাই সে সুন্দরী ছিল। যেহেতু সে আস্তে আস্তে বড় হয়ে ওঠে, সেহেতু সে তার পালক বাবা হুমরা বেদের কাছ থেকে সমস্ত তাদের বেদেদের যে ক্রিয়া কৌতুকগুলো ছিল সেগুলো সে শিখে নেয়। আসলে তারা ডাকাতি করার পাশাপাশি বিভিন্ন রকম খেলা দেখাতো। সেই খেলার টেকনিকগুলো তখন মহুয়া শিখে নেয় তাদের কাছ থেকে, তার পালক পিতার কাছ থেকে শিখে নেয়, এবং সে তার পালক পিতার সেই বেদের দলটা ছিল, সেই দলের সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে খেলা দেখাতো। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে সে খেলা দেখাতো ওই দলের সঙ্গে গিয়ে। একবার তারা সেই খেলা দেখানোর জন্য বামুনকান্দা গ্রামে এসে উপস্থিত হয়। সেখানে একটা ব্রাহ্মণ ছেলে ছিল, নদের চাঁদ। তখন তার মাকে অনুরোধ করে যেন ওই খেলার দলটি তাদের বাড়িতে আনা হয় এবং তামাশা দেখানো হয়। তারপরে তার অনুরোধে তার মা খেলার বন্দোবস্ত করার পরে মহুয়া এতটাই সুন্দরী ছিল যে বেদের দলে ওই নদের চাঁদ মহুয়ার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় এবং তার প্রেমে পড়ে যায়, এবং তাদের দলকে সে একটা অফার করে যে আমরা তোমাদের জমি জায়গা দিচ্ছি, তোমরা ওখানেই বাড়ি করে বসত নির্মাণ করো। তো তার কথা অনুযায়ী বেদের দলটি তাদের জমি জায়গা নিয়ে ওখানে তাদের গ্রামেই বসতি স্থাপন করে। তারপরে একদিন মহুয়ার চাঁদের সঙ্গে নদের চাঁদের জলের ঘাটে দেখা হলো। তখন নদের চাঁদ তার মনের কথা মহুয়াকে জানায় যে তোমার মতো নারী পাইলে আমি করি বিয়া। তখন মহুয়া লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় এবং নদের চাঁদকে অ্যাভয়েড করে একটু। তারপরে সে তার যে সখী আছে, মহুয়ার বান্ধবী পালং, তাকে সে সমস্ত ঘটনা জানায়। এই কথা আস্তে আস্তে হুমরা বেদে যে পালক পিতা, তার কানেও চলে যায়। তখন হুমরা বেদে ভাবে যে না, মেয়েকে নিয়ে অন্য দেশে চলে যেতে হবে, এখানে থাকা যাবে না। সেই কথাটি মহুয়া নদের চাঁদকে জানায় যে আমরা এখানে থাকবো না, আমরা অন্য জায়গায় চলে যাব। এই কথা শুনে নদের চাঁদ প্রচণ্ড উন্মাদ হয়ে যায়। সে দুঃখে পুরো ভেঙে পড়ে। তখন সে ভাবে যে না, মহুয়া যদি এখান থেকে চলে যায়, আমিও চলে যাব। তারপরে দল মহুয়াকে নিয়ে অন্য জায়গায় চলে গেলে মহুয়ার সন্ধানে নদের চাঁদও দেশান্তরী হয়ে যায়। নানা দেশে নদের চাঁদ মহুয়াকে খুঁজতে থাকে যে কোথায় আছে মহুয়া। নানা দেশে সে খুঁজতে থাকে, নানা জায়গায় গিয়ে অনেক খোঁজাখুঁজির পরে গিয়ে সে অবশেষে কংসাই নদীর ধারে বেদের দলকে দেখতে পায়। তখন সে মহুয়াকে দেখে অনেক খুশি হয়। যেমন হলো যেমন সাপে মণি পেলে যতটা খুশি হয় একজন পিপাসু লোক যখন জল পেলে যতটা খুশি হয়, ঠিক তেমনই নদের চাঁদ মহুয়াকে পেয়ে ততটাই খুশি হলো। মহুয়াও অনেকদিন পর নদের চাঁদকে দেখে তাকে খেতে দিল, পরিচর্যা করলো। হুমরা বেদে দেখতে পায় যে না, নদের চাঁদ এখানেও চলে এসছে। তখন তার বাড়ির সামনে যখন গাছতলায় রাত ঘুমিয়ে থাকে, তখন কি করে হুমরা বেদে তুমি নদের চাঁদকে এই রাতে ঘুমন্ত অবস্থায় তাকে মেরে ফেলো। তার মহুয়ার হাতে একটা বিষলোকের ছুরি দেয়, যে ছুরিটা নিয়ে গিয়ে তুমি নদের চাঁদকে খুন করে আসো। তখন মহুয়া তার বাবার কথা অনুযায়ী বিষলোকের ছুরিটা নিয়ে নদের চাঁদকে আঘাত
কারণ সেও তো তাকে ভালোবাসে, তাই কোনো আঘাত না করে সে সেখান থেকে চলে আসে বলতে সে বিষ্ণুলোককে নিজের কাছেই রেখে দিয়ে ওই নদের ওই ঘোড়ায় করে তারা দুজনে পালিয়ে যায়। তারপরে তারা একটা পার্বত্য নদীর ধারে আসে, তারা নদীটা কী করে পার করবে এই নিয়ে চিন্তিত হয়ে পড়ে। তখনই দেখে যে একটা সন্ন্যাসী একটা ডিঙা নিয়ে আসছে, তখন তারা সন্ন্যাসীটাকে অনুরোধ করে যে আমাদের নদীটা পার করে দাও। আর সন্ন্যাসী সে মহুয়া এতটাই সুন্দরী ছিল যে তার সৌন্দর্যে সে মুগ্ধ হয়ে যায়। তখন সে কী করে যে নদের চাঁদ আর মহুয়াকে নৌকাতে উঠিয়ে নদের চাঁদকে ঠেলা মেরে নিচে ফেলে দেয়, জলের মধ্যে ফেলে দেওয়ার পর মহুয়া নিজের সম্মান রক্ষার্থে সে বিষ্ণুলোকের তার কাছে যে বিষ রাখা ছিল সেই বিষটা দিয়ে সে পান সাজিয়ে সে সন্ন্যাসী সহ সমস্ত মাঝিদেরকে খাইয়ে দেয় ভালোবেসে নাটক করে। সে মাঝিরা আর সেই সন্ন্যাসী তার পড়ে যায়। আর মহুয়া তখন জলে লাফ দিয়ে সারি জায়গায় প্রত্যেকটা জায়গায় জলে তারপরে জঙ্গলে সব জায়গায় নদের চাঁদকে খুঁজতে থাকে। অবশেষে মহুয়া খুঁজতে একটি ভাঙা মন্দিরে গিয়ে পৌঁছায় এবং ভাঙা মন্দিরে সে নদের চাঁদকে দেখতে পায়। নদের চাঁদ ছিল পুরো অর্ধমৃত অবস্থায়। এবার নদের চাঁদকে সে দেখতে পেলে সে নদের চাঁদকে সেবা যত্ন করতে থাকে। তখনই সেই মন্দিরে একটি সাধু উপস্থিত হয়, কিন্তু সাধুটিও মহুয়াকে বাজে প্রস্তাব দেয়। সেই বাজে প্রস্তাব মহুয়া ঘৃণ্য চোখে দেখে এবং নদের চাঁদকে কাঁধে করে নিয়ে সে পালিয়ে ওখান দিয়ে চলে আসে। তারপরে একটা বনের মধ্যে তারা সুখে শান্তিতে বাস করতে থাকে। নদের চাঁদও সুস্থ হয়ে যায়, তারা দুজনে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে থাকে। কিন্তু তাদের জীবনে আবার কালো মেঘের ছায়া চলে আসে। সে হুমড়া বেঁধে তাদেরকে অনেক খুঁজে তাদের সন্ধান পেয়ে যায় এবং সে জোর জবরদস্তি করতে থাকে যে তোমাকে আবার বিষ্ণুলোকের ছুরিটা আমি দিচ্ছি, তুমি আবার নদের চাঁদকে মেরে ফেলো। একদিকে বাবার নির্দেশ আর একদিকে ভালোবাসার মানুষ, দুটোর মাঝখানে মহুয়া পড়ে বিভ্রান্ত হয়ে পড়ে। অবশেষে সে বিষ্ণুলোককে ছুরিটা দিয়ে নিজেকে খুন করে ফেলে, নিজেকে আত্মহত্যা করে বিষ্ণুলোকের ছুরি দিয়ে। আত্মহত্যা করার ফলে তখন হুমড়া বেঁধে প্রচণ্ড দুঃখিত হয়ে পড়ে এবং সাথে তার প্রচণ্ড রাগ হয়। তখন সে তার দলবলকে নির্দেশ দেয় তারাও যেন নদের চাঁদকে মেরে ফেলে। তো তারাও তার কথা মতো নদের চাঁদকে হত্যা করে। এইভাবে একটি সুন্দর প্রেমের পরিণতি এরকম ভয়ঙ্কর হয়ে যায়।